পা দুটো ফ্লোরে রেখে পায়ে মুখ ফেরালো। এখনো বিছানায় শুয়ে আছে তে। পাশের টেবিল থেকে মোমের আলোটা মুখের উপর পড়ছে, আরো নরম আরো স্নিগ্ধ লাগছে। জাঙ্কুক মৃদু হেসে ওর বাঁ হাতটা বাড়িয়ে দিল। না সূচকে মাথা নেড়ে আবদারের সুরে বলল, তোমাকে এই পোশাকে দেখতে চাই না, হাতটা ধরে ওঠো। হাতের দিকে এক নজর তাকালো তে। আপন মনে কিছু একটা চিন্তা করে ওই হাতে হাত রাখলো। শক্ত করে ভর দিয়ে সোজা থেকে উঠে বসলো। তে যখন বিছানা থেকে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন হাত ছেড়ে আলমারির পাশে হাঁটু গেড়ে বসলো জাঙ্কুক। লাগেজ খুলে ভাঁজকৃত শার্টের তলা থেকে হাত ঢুকিয়ে কিছু একটা খুঁজছে। দূর থেকে বসে বসে দেখে যাচ্ছে তে। এই লাগেজটা কখন এই ঘরে এনেছে সে সম্পর্কে জানে না। তে যখন চায়ের জন্য নিচে নামে, সম্ভবত তখনই লাগেজটা রেখে গেছে। নিজের শার্টের নিচে থেকে একটা প্যাকেট বের করলো জাঙ্কুক। মৃদু মৃদু আলোয় দেখা যাচ্ছে ওটা একটা সুতির শাড়ি, হালকা আকাশি রঙের। প্যাকেটটা খুলে ফেলে সামনে আসলো জাঙ্কুক। দুই হাতের শাড়ি নিয়ে ইতস্তত চোখে তাকালো। যদি বলে আমি এটা পরবো না, যদি প্রকাশ্য ভঙ্গির ছোট্ট ভালোবাসাটা ফিরিয়ে দেয়, যদি শাড়ির ভাঁজটা না খুলে ফিরিয়ে দিলেও তার দোষ নেই, সত্যি কোনো দোষ নেই। কিন্তু মন তো ভেঙে যাবে। মুখে দ্বিধা, চোখে সংশয়, ঠোঁট নড়াচড়া করছে, কিন্তু বলতে পারছে না কিছুই। তে মুখ তুলে নিরীক্ষা চালিয়ে শান্ত সুরে বলল, আপনাকে একটা শেষ প্রশ্ন করব। যদি যথাযথ উত্তর দেন তো পুরনো রূপে আপনার সামনে ফিরে আসবো। যদি আপনার কথায় একটু মিথ্যা পাই তাহলে আজকের পর জীবনেও আমাকে খুঁজে পাবেন না। জাঙ্কুক চোয়াল শক্ত করে নাক ফুলিয়ে অদম্য নিঃশ্বাসটা ঝেড়ে বলল, বলো। কঠিন প্রশ্নটা করার জন্য প্রস্তুতি নিরতে ঢোক গেলে গলা ভিজে জিজ্ঞেস করলো, আপনার কি মনে হয় জিও আমার জন্য চলে গেছে? শাড়িটা নিচে নামালো জাঙ্কুক। তের দিকে একনিষ্ঠ চাহনিতে অটল থেকে দাম্ভিকতা সুরে বলল, জটিল প্রশ্নের জন্য বানোয়াট উত্তর দেব না, সত্যিটাই বলি। আমার ভাইয়ের জন্য যদি তুমি দায়ী থাকতে আমাকে এই রূপে দেখতে পেতে না। তোমার যে কি অবস্থা করতাম সেটা আপাতত বলতে চাই না। তুমি আমার কি হও না হও সব বাদ। আজন্মের জন্য ধিক্কার জানিয়ে তোমাকে টুকরো টুকরো করে ফেলে যেতাম। আজ তুমি আমাকে এখানে দেখছো, তোমার সামনে আমি কাঙালের মতো দাঁড়িয়ে আছি। এইভাবে কখনোই দেখতে পেতে না আমাকে তে। তোমার কাছে তোমার জাঙ্কুকের মতো আচরণ করি, যার আচরণ দেখে তুমি অভ্যস্ত আছো। আমার ওই ভয়ঙ্কর রূপ তোমাকে কোনোদিনও দেখায়নি, আগামীতেও দেখাবো না। এয়ারপোর্ট থেকে নেমে সোজা গাড়িতে উঠেছি, কোনো দিকে তাকাইনি। 13 ঘন্টা একটানা ড্রাইভ করেছি, কোথাও থামিনি, কোথাও ঘুমাইনি, শুধু চালিয়ে গিয়েছি আর চালিয়ে গিয়েছি। এসব পাগলামি কার জন্য করছি? তোমার জন্য। আমার বউ এখানে পড়ে আছে, একমাত্র সেই চিন্তায় ঘুরঘুর করতো। আমি কোনো খুনের প্রতি দয়া মায়া দেখাতে আসিনি। আমার যেই অধিকার আমি 2 বছর আগে জেনে দিয়েছি, সেই অধিকার আমার কাছে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমার সম্পদে কারোর হস্তক্ষেপ করতে দিইনি। কোনো চেয়ারম্যান কুলাঙ্কারকে ভদ্রভাবে ছাড়িনি, ওই ব্রাইডকেও মাফ করিনি। তুমি 2 বছর আগেও আমার বউ ছিলে, এখনও আমার বউই আছো। তোমাকে দূরে রেখেছি, কোনো বিচ্ছেদ করিনি। তুমি আমার অবিচ্ছেদ্য অংশ, যেখানে ছেদ করলে আমার অর্ধেক সত্তাই হারিয়ে যাবে। এমন বোকামতো জীবনেও করবো না। কথা শেষ করে বিছানায় শাড়িটা ফেলে দিল জাঙ্কুক। মুখ ফিরিয়ে পা ঘুরিয়ে দরজার দিকে গেল। ছিটকিনটা যেভাবে লাগিয়েছিল সেটা চট করে নামিয়ে দিল। দরজার দুটো দ্বার খুলতেই মুখটা কাঁধের দিকে আনলো। সংযত বাক্যে ঠান্ডা ভঙ্গিতে বলল, যদি আমার কথায় বিশ্বাস হয় ওটা পরে এসো। সারা রাত রুমের দরজা খোলা থাকবে। যদি মিথ্যা আভাস পাও তবে ওটা মোমের আগুনে জ্বালিয়ে দিও। আর আশা লাগবে না, তোমার শাড়ি পরা গন্ধেই আমি বুঝে যাব তুমি কি চাইছো। অপেক্ষা করছে জাঙ্কুক, নির্ভীক মনটা বেসামাল, অবিচল চিন্তায় উতলা। বাইরের অবস্থা যতই শান্ত হোক না কেন সে শান্ত নেই। মনটা অসংখ্য চিন্তায় ডুবে আছে। বারবার চোখ দুটো দরজার দিকে যাচ্ছে। কখন অন্ধকার দরজা ঠেলে কাঙ্ক্ষিত মানুষটা আসবে,
কখন অন্ধকার দরজা ঠেলে কাঙ্ক্ষিত শিখাটা জ্বলবে, কখন পদশব্দের মৃদু মৃদু আওয়াজে বুকটা ভারী হবে, কখন অপেক্ষা কাটিয়ে আসবে দে, শাড়ি জড়িয়ে লজ্জাবতীর ন্যায় হাজির হবে ওর ছোট্ট মুখটা অনেকক্ষণ ধরে। কখন সে আদর করবে, লজ্জারাঙা মুখটা বুকে টেনে নেবে। আর কত অপেক্ষা, ধৈর্য যে কুলাচ্ছে না। সময়ের কাঁটা ঘুরতে ঘুরতে 50 মিনিট চলে গেছে, এখনো তে আসলো না। সে কি আদৌ আসবে? অপেক্ষায় কাতর চোখ দুটো বন্ধ করলো জাংকুক। শেষ ধৈর্যটা রাখার জন্য মনে মনে বলল, ও আসবে, হাল ছাড়িস না। বিছানায় শুয়ে আছে জাংকুক, চোখের উপর হাত ফেলে সময় গুনছে। তে যেন আসুক, মনে প্রাণে চাইছে। এবার এলে কোথাও যেতে দেবে না, একদম সিন্ধুকের মধ্যে আটকে রেখে দেবে। একটু একটু করে আদর দেবে, একটুখানি রাগও দেখাবে। শাসনের বেলায় কড়া শাসন হবে, দিন শেষে কাছেই রাখবে। অনেক সহ্য করেছে মেয়েটা, এবার একটু কাছে রাখার দায়িত্ব। জাংকুকের মন যেন ব্যাকুল হয়ে আপন মনে বলে উঠল, একবার এসো বউ, শাড়িটা পুড়িয়ে দিও না। চোখ থেকে হাত সরালো জাংকুক, আবারও দরজার দিকে চাইলো। খোলা দরজায় কেউ নেই, কোনো পদশব্দ নেই। অধীর নেত্রে তাকিয়ে রইল জাংকুক, অসহায়ের মতো দীর্ঘশ্বাস ফেললো। যদি তে না আসে, যদি শাড়িটা পুড়িয়ে দেয়, তাহলে আজকের পর আর আসবে না। চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবে, এমনভাবে সরে যাবে যেন কখনো সে ছিলই না। কষ্ট হবে, দুঃখ লাগবে, মনটা খুব ভেঙে যাবে। তবু মেয়েটা খুশি থাকুক। একটু যন্ত্রণা যদি থেকে স্বস্তি দেয়, তবে তাই হোক। কিন্তু আফসোস, ওই মনের মধ্যে আর কাউকে জায়গা দিতে পারবে না, সেটা কোনোদিনও সম্ভব না। দীর্ঘ সময় এমন সব চিন্তায় ডুবে থাকলে হঠাৎ নাকের জোরালো গন্ধ পেল। একবার দুবার শান্তভাবে দম নিল। চট করে চোখ খুলল জাংকুক, ধপ করে শোয়া থেকে উঠে বসলো। তার ঘ্রাণেন্দ্রিয় শক্তি পুরোপুরি সজাগ। গন্ধটা পোড়ার বন্ধ, সত্যি সত্যি পাচ্ছে। অন্ধকারে আরও একবার নিজেকে স্থির রাখলো। এটা কি ভ্রম নাকি সত্যি, সেটা বোঝার জন্য শান্ত রইল। যতবার বুক ফুলে নিঃশ্বাস নিচ্ছে, ততবার পোড়া গন্ধটা নাসাপথে ঢুকছে। ক্রমাগত জোরে জোরে নিঃশ্বাস নিতেই এক লাফে বিছানা থেকে নামলো। না, তে এটা করবে না, নিশ্চয়ই গন্ধটা বাইরে থেকে আসছে। নিজের মিথ্যা অনুমানকে সাঙ্গ করে জানলা খুলল জাংকুক। ইতিমধ্যে মনের ভিতর ভয় ঢুকে গেছে। অস্থিরভাবে ডানে বামে চোখ হলো জাংকুক। নির্ঘাত খড়কুটো পড়ছে, কিন্তু না, কোথাও কোনো খড়কুটো নেই, বাইরে কোনো আগুন নেই। জাংকুক এক বুক হতাশা নিয়ে জানলা থেকে সরে এলো। হতভম্বের মতো পা চালিয়ে বিছানার কাছে আসলো। অন্ধকারে অসতর্কভাবে হাঁটার জন্য পায়ে একটু ব্যথা পেল সে। প্রচণ্ড ব্যথায় চোখ কুঁচকে গেল, কিন্তু জাংকুক পাত্তা দিল না। ধপ ধপ করে বিছানায় এসে বসে পড়ল, অথচ পায়ের প্রতি খেয়ালই রইল না। বড় বউয়ের নির্দেশে কেউ ঘর থেকে বেরোয়নি। সবাই যার যার খাবার নিয়ে নিজেদের ঘরে ঢুকেছে। ইতিমধ্যে রোজ, জেনি বাদে সবাই ঘুমিয়েও পড়েছে। বড় বউ ইচ্ছে করে তাড়াতাড়ি ঘুমাতে গেছেন। তিনি সবকিছু সময়ের হাতে ছেড়ে দিয়েছেন। যদি সবকিছু স্বাভাবিক থাকে, তাতে দুজনেরই মঙ্গল। যদি তে অটল থাকে, তবে জাংকুক কি করবে তিনি জানেন না। কিন্তু মন গলানোর মতো অদ্ভুত আকর্ষণ জাংকুকের আছে। অন্তত একটা গুণের কারণে 10টা মানুষকে বাজাতে পারে। ওর যুক্তি, ওর কথা, ওর দূরদর্শী চিন্তা ভাবনা বেশ আশ্চর্যজনক। কথাবার্তায় নিশ্চয় চুম্বকের মতো একটা ব্যাপার আছে, না হলে মানুষ ওর কথা শুনে বাধ্য হয় কি করে? প্রতিটা কথা বেশ মাপ যোগ করে বলে, যেখানে বাড়তি কথার রেশি থাকে না। বাক্যের পর বাক্য যেন সত্যতার সাথে ফুটে ওঠে, মিথ্যার ছোঁয়া থাকে না। এবারও বড় বউ সব কথাই শুনেছে, জাংকুকের প্রতিটা কথার বর্ণনার সাথে শুনেছে। একটা ঘটনা শোনার পর আশ্চর্য হয়ে পড়েন তিনি, যে 2 বছর দেশের বাইরে ছিল। ও সময়, তখন নির্বাচনের সময় দেশের পরিস্থিতি কি ছিল বলার মতো না। অমন বিভৎস পরিবেশে সবকিছু সামাল দেওয়াটা সোজা কথা না। তারও মনে রানীর মতো প্রশ্ন বনছে, এভাবে বাজির ওপর বাজি খেলাটা সহজ কর্ম না, তাও রাজনীতিতে চাল ফেলাটা সাংঘাতিক কিছু। জাংকুক যেখানে পলিটিক্স করে না, সেখানে পলিটিক্সের হম্বিতম্বি বুঝলো কি করে? এটা কি আশ্চর্যের ব্যাপার না? মৃত্যুর কাছে পরাজিত সৈনিক যেমন নিরুত্তাপভাবে তাকায়, চক্ষু ধীরে ধীরে
মুদে ফেলে, দুই ঠোঁট ফাঁক করে ক্ষীণ শ্বাসটুকু ছাড়ে, তেমনি সশব্দে দম ছাড়ল জাংকুক। নিজের সমস্ত অনুভূতি আবদ্ধ করার জন্য নিজের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরল। সুদীর্ঘ শ্বাসটা নিতেই অতি কষ্টে ঢোক গিলল। খুব চেষ্টা ছিল চোখ দুটো শুষ্ক থাকুক, কিন্তু থাকলো না। ভিতরের যন্ত্রণাগুলো কোনোভাবেই ক্ষান্ত দিল না। বহুদিন পর গভীর শান্ত চোখ দুটো ভিজে এলো। চক্ষু পল্লব পেয়ে নিভৃতে দুফোঁটা অশ্রু ঝরল। বদ্ধ চোখের পাতায় তর্জনী ও বৃদ্ধাঙ্গুল চাপলো জাংকুক। পকেট থেকে ফোন বের করলো। দ্রুত অবসাদগ্রস্ত অবস্থা থেকে পরিত্রাণের জন্য কল বসালো সে। কয়েকটা টিউন যেতেই রিসিভ হলো কলটা। ওপাশ থেকে স্বাভাবিক কণ্ঠে সাড়া দিয়ে বলল, হ্যালো। নিরুত্তর রইল জাংকুক। কোনো কথাই বলতে পারল না। অনেক চেষ্টা করলো, কিন্তু একটা শব্দ বেরোলো না। ওপাশের ব্যক্তি এবার ভুরু কুচকে বিচলিত হয়ে বলল, তুই কি চুপ করে থাকবি জাংকুক? গাল বেয়ে নিঃশব্দে অশ্রু ঝরছে। নাক ফুলে নিঃশ্বাস নিতে মাথা ঝোঁকালো জাংকুক। নিজের ঠোঁটটা ছেড়ে ঢোক গেল। চোখ থেকে আঙুল সরিয়ে ধাতস্থ বলে বলল, কেমন আছিস? কণ্ঠটা স্বাভাবিক লাগছে না। নির্ঘাত কিছু একটা হয়েছে। ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে সুগা। তৎক্ষণাৎ সোফা ছেড়ে উঠে পড়ল। মনে মনে সংখ্যানে চিন্তিত গলায় বলল, কিছু লুকাবে না জাংকুক, সবটা খুলে বল। তোর কণ্ঠ আমার কাছে সুবিধার লাগছে না। কণ্ঠ রোদ হয়ে এলো জাংকুকের। একটা শব্দ বলতে পারল না। খুব চেষ্টায় কান্নার উচ্ছ্বাসটুকু ঢেকে রাখলো। সুগাকে কিচ্ছু বুঝতে দিল না। কি বলবে সুগাকে? কি বলার জন্য ফোন দিয়েছে? জাংকুক কোনো কথাই বলছে না। কলের উপাস থেকে উদ্বিগ্ন সুগা আবারও জিজ্ঞেস করলো, দোস্ত বল না, এত বছর যোগাযোগ করিসনি, সব মাফ। তোর কি হয়েছে বল, আমার কাছে কিচ্ছু লুকাস না। অন্তত এই বিশ্বাসে বলে ফেল। তুই কাঁদছিস কেন শালা? তুই অন্যকে কষ্ট দিয়ে নিজেই কাঁদবি? ফোন দিয়েছিস চুপ থাকার জন্য? তুই একবারও যোগাযোগ করিসনি, উল্টে নাম্বারটাই বন্ধ করে বসেছিস। তোর মতো আস্ত শয়তান। বন্ধু সমতুল্য সুগার কথা শুনে ঢোক গেল জাংকুক। অনেকটা সময় নিয়ে স্থির হলো সে। হাতের উল্টো পিঠে চোখ মুছে আদ্র গলায় বলল, আমার ফোন কল ট্র্যাক করা হতো। তোদের সাথে যা কথা বলতাম সব শুনতে পেত। যোগাযোগ বন্ধ ছাড়া আমার কোনো উপায় নেই। যেই মাধ্যমে কথা বলি না কেন সব রেকর্ড হয়ে পৌঁছে যেত। এর মধ্যে আমার বাইরে যাওয়াটা জরুরি ছিল। কি কারণে দেশের বাইরে যায় তুই তো জানিস। ওই অবস্থায় কীভাবে ওকে ছেড়ে যাই বল? ফ্যামিলি অ্যালাউ করলে ওকে রেখে যেতাম? আমি তো ট্রিপে যাইনি, কীভাবে ওকে নিতাম? ও আমার কথা বুঝলো না। একটা জেদ ধরে আছে। সেদিন কেন জিহোর জন্য ওকে দায়ী করেছি? সুগা তুই বল, দায়ী যদি করতাম তাহলে কি ওকে বাঁচিয়ে রাখতাম? মেরে ফেলতাম না? ভাই নিঃশ্বাসটা ছাড়লো সুগা। কণ্ঠ খাটো করে বলল, তোর সংসারে কেরোসিন দিয়ে আমার জীবনে বাতি ধরে দিলি। এখন তুই যে অন্ধকারে ডুবে যাচ্ছিস সেই হুঁশ আছে তোর? সামান্য কাণ্ডে এদিকে জিমিন পর্যন্ত তোর নাম শুনতে চায় না। ওর তো বোন হয়, তার ওপর তোকেও খুব মান্য করতো। আমি কতবার তোর কাছে কারণ জিজ্ঞেস করেছি, উল্টে তুই আমাকে বকাবকি করে দমিয়ে দিতি। ওর মনে আঘাত লেগেছে জাংকুক। ওর বদ্ধমূল ধারণা এটা তুই সেদিন ভুলবশত সত্যি কথা উগড়ে দিয়েছিস। ও এটা ভাবেনি তুই অসতর্ক হয়ে ভুল কথা বলেছিস। এই জন্যই বড়রা বলে কথা আর থুতু একবার ফেললে মুখে তোলা যায় না। মানুষটাও ভোলে না। তুই আছিস কোথায়? তুই কি দেশে ফিরেছিস? পোড়া গন্ধটা আরও বেড়ে যাচ্ছে। রুমের ভিতরটা ধোঁয়াটে, প্রচণ্ড চোখ জ্বালা করেছে। নাক দিয়ে নিঃশ্বাস নিতে খুব খুব করে কাশলো জাংকুক। ধোঁয়া সরানোর জন্য ডান হাতটা নাড়তে কাশতে কাশতে বলল, আমি দেশে একটু কাজে। গলাটা পিষে উঠল কাশিতে। প্রচণ্ড ধোঁয়া নাক দিয়ে ঢুকে কণ্ঠ নাড়তে সমস্যা করছে। স্বাভাবিকভাবে কথা বলা তো দূরের কথা, নিঃশ্বাসও নিতে পারছে না। হঠাৎ কয়েক মিনিটের মধ্যে কি হলো? মাথা উঠিয়ে দেখলো পুরো রুম ধোঁয়ায় ভরা, কিচ্ছু দেখা যাচ্ছে না। সব ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে। কাশতে কাশতে ফোনটা কানের কাছে থেকে নামালো জাংকুক। কলের উপাস থেকে চিন্তিত সুরে সুগা চেঁচামেচি করছে। প্রতিটা কাশির শব্দ সে স্পষ্ট শুনতে পাচ্ছে। সে চিৎকার দিয়ে বলছে, জাংকুক দোস্ত, কাশছিস কেন? কি হয়েছে? কাশির চোটে নিরুত্তর রইল। মুখের কাছে
ডান হাত মুঠো করে কাস্তে কাস্তে কলটা কেটে দিল। দ্রুত বাঁ হাতে ধোঁয়া সরাতেই রুমের দরজাটা খুলল সে। বুঝতে পারছে না এত ধোঁয়া কোথা থেকে আসছে। চোখে অসহনীয় জ্বালা নিয়ে ডানে বামে চোখ ঘোরালো। না, কিচ্ছু দেখা যাচ্ছে না। কাস্তে কাস্তে গলাটা বাজেভাবে ঝাঁঝে যাচ্ছে। এটা স্বাভাবিক গন্ধ না, এটা ঝাঁঝালো টাইপের গন্ধ, যেটা নাক দিয়ে ঢুকলে নিঃশ্বাসে জ্বালা ধরে দিচ্ছে। গলার কাছে খুসখুসে ভাব হয়, চোখ দিয়ে জল পড়ে। তাড়াতাড়ি চোখ বন্ধ করে কোনো মতে নিচে নামলো জাংকুক। আঙিনায় সব ঠান্ডা, কেউ কোথাও নেই, গন্ধ টন্ধ কিচ্ছু নেই। অসংখ্য প্রশ্ন নিয়ে সেই দেখলো জাংকুক। সে জানে সবাই ঘুমিয়ে পড়েছে, তবু গন্ধটা কেউ পায়নি। না পাওয়ার অবশ্য কারণ থাকতে পারে, কিন্তু মরিচ পোড়ার ঝাঁঝালো গন্ধটা কেউ পেল না। এটা কি স্বাভাবিক ঘটনা? না তো, এটা স্বাভাবিক ঘটনা না। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলো। এই সাইডের দোতলায় কেউ থাকে না। বর্তমানে সে একা। মোম জ্বালায়নি বলে বারান্দাটা অন্ধকার, বলতে গেলে পুরো জায়গাটাই আলোহীন। বাইরে বৃষ্টি নেই, সেটা ক্ষণিকের জন্য থেমেছে। রুমের ভিতর থেকে সকল ধোঁয়া দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ভিতর বাড়িতে খোলা আঙিনা থাকার জন্য গন্ধটা বুঝি ছড়ায়নি, না হলে ঠিকই সবার ঘরে ঢুকতো। ফ্ল্যাশ জ্বালানো মোবাইলটা রুমের কাছাকাছি এসে বন্ধ করলো। কলপার থেকে মুখ ধুলো জাংকুক। চোখের জ্বালাটা কমে এলেও গলা খুসখুস করছে, কাশিটা থেমে থেমে হচ্ছে। ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল জাংকুক। আর খুলে রাখার প্রয়োজন নেই। যার জন্য নৈশব্দের মুহূর্তগুলো কাটিয়েছে, সে আর মুখ ফিরেও চাইবে না। অন্ধকার রুম, একাকী মুহূর্ত, কেউ নেই পাশে। এমন একটা নিঝুম রাতে পুরনো স্মৃতি কাটলো। কাল তো চলেই যাবে, আজ না হয় শেষ স্মৃতিটুকু থেকে যাক। খোলা জানলার কাছে আসলো জাংকুক। কাশতে কাশতেই গলা ঠিক করলো। কয়েকবার খাকারি দিয়ে জোরে নিঃশ্বাস ছাড়লো। আকাশে তাকিয়ে মলিন চাহনিতে হাসলো জাংকুক। সুর ধরে একটুখানি গাওয়ার চেষ্টা করলো। দুই চোখ বন্ধ করে থেমে গেল জাংকুক। কোথাও যেন ভীষণ লেগেছে। আবারও পুরনো ঘায়ে আঁচড় পড়েছে। আর কখনো গাইবে না। যে গলা দিয়ে তীব্র সুর বেরোয়, সেখান দিয়ে গানের আওয়াজ মানায় না। আজকে এই গানের ব্যাপারটা জলাঞ্জলি দেবে। শোয়ার জন্য বিছানার কাছে আসলো জাংকুক। জানলা থেকে সরার পর কিছুই দেখা যাচ্ছে না। কোনো মতে হাতড়ে হাতড়ে টেবিলে ফোনটা রাখলো। বিছানায় উঠে দুই হাতে টি শার্টটা খুলে ফেললো। আন্দাজে বালিশের কাছে টি শার্টটা রাখতেই হঠাৎ কেউ অন্ধকার ছেড়ে বলল, কলেজে যখন আপনার পরিচয় দিয়েছিলাম, সবাই আপনার পেশা শুনে আপনাকে ঘাড় তেরা, বদরাগী, রসিকহীন বলেছিল। আমি ওদের কথায় তর্ক করিনি। রিসর্টের সন্ধ্যায় আপনার ঠোঁটে যে গান শুনেছিলাম, আপনাকে পাওয়ার তীব্র ইচ্ছাটুকু সেদিনই অনুভব করি। আহাম্মকের মতো তাকিয়ে আছে জাংকুক। অন্ধকারে কিচ্ছুই দেখা যাচ্ছে না। বিস্ময়ের ঘোর না কাটতেই তার গায়ে হাত রাখলো। চমকে উঠল জাংকুক। কিছু বলার আগে এক জোড়া কোমল বাহু তাকে বেষ্টন করে ধরলো। তার উন্মুক্ত বুকের কাছে ছোট্ট দেহটা লুকিয়ে পড়লো। খুব শক্ত করে তাকে জড়িয়ে ধরলো। এরপর তার মুখের কাছে মুখটা টেনে এনে বলল, জড়িয়ে ধরবেন না? এক টুকরো হাসি দিল জাংকুক। চোখটা অন্ধকার শুয়ে গেছে। দুটো কালো চক্ষু জাংকুকের দিকে তাকিয়ে আছে। আত্মারি মুখটা খুব কাছে, খুব নিকটে, খুব সন্নিকটে। জাংকুক পাগলের মতো ওই মুখে চুমু খেলো। দুই হাতে ছোট্ট মুখটা ধরে গালে কপালে আদর করলো। জোরে জোরে উদ্ধার নিঃশ্বাস নিতেই মুখ নামালো জাংকুক। সুনিবিড় অন্ধকার প্রাসাদে একমাত্র মানুষটা বহুদিন পর আলো জ্বাললো। যেমন যত্নের সাথে সেই প্রাসাদের প্রতিটা কক্ষে আলো জ্বালানো হয়, তেমনি আবেশে চিত্তে কোষ্টা ধরে চুমু বসালো জাংকুক। দম বন্ধ করে তার ভালোবাসাটুকু অধর যুগলে জাহির করলো। ঠিক কতক্ষণ, কতখানি, কতটুকু সময় পেরোলো তের জানা নেই। জাংকুকের চোখ এখনো বন্ধ। পিঠে বুলানো হাতটা সরিয়ে ফেললো তে। শাড়ির লম্বা আঁচলটুকু টেনে খুব সন্তর্পণে জাংকুকের ঠান্ডা পিঠটা ঢেকে দিল।